আপনার দুর্নীতি দমন কমিশনে বা আইন কমিশনে বিচার বিভাগে যে কর্মকর্তারা কাজ করছেন, ওনারা তো বিচারিক কাজ করছেন না, ওনারা প্রশাসনিক কাজ করছেন। যেহেতু ওনারা প্রশাসনিক কাজ করছেন, সেহেতু প্রশাসনিক কাজে নিয়োজিত বিচারকদের তত্ত্বাবধান, তারপরে আপনার শৃঙ্খলা, এগুলি দেখবে প্রশাসন অর্থাৎ আইন মন্ত্রণালয়। যেখানে পৃথক সচিবালয় প্রতিষ্ঠাই করা হচ্ছে, যে পৃথক সচিবালয় সরাসরি সরকারের যে কোনো মন্ত্রণালয় বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারবে, যেমন অর্থ মন্ত্রণালয় বা এই পরিকল্পনা কমিশনের 50 কোটি টাকা বা 100 কোটি টাকার উপরে যদি প্রজেক্ট হয়, তারা সরাসরি পাঠাবে, ড্রাফটে আপনার উল্লেখ করেছেন। তো সেইখানে এই পদায়নগুলোর জন্য আইন বিভাগের পদগুলো, যেগুলো নির্বাহী বিভাগের পদ, সেটা বিচার বিভাগের অফিসারদের জন্য কেন রাখতে হবে? সেটা তো আমাদের এখানে সবসময় এই কাজগুলো প্রশাসনিক ধরনের হলেও এখানে বিচারিক অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। যেমন ধরেন আপনি নির্বাচন কমিশনে যে আইন কর্মকর্তা কাজ করেন, উনি তো আইন বিষয়ক পরামর্শ দেন। তো সেখানে আপনি যদি একটা মানে ডাক্তারকে নিয়ে আসেন, ইঞ্জিনিয়ারকে নিয়ে আসেন, তো হবে না। এ তো সরকারের প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করা অনেক আগের থেকে আছে। আপনাদের অন্য প্রশ্ন থাকলে করেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার উপযোজন এবং পুনঃ-উপযোজন একটা আছে। সংবিধানের 128 অনুযায়ী মহা হিসাব নিরীক্ষক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। এটার মাধ্যমে আলটিমেটলি অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে কিনা? কেন করা হবে? এখানে লিখে দিচ্ছে। চেক এন্ড ব্যালেন্সের ব্যবস্থা ছিল। আরে ভাই, ওখানে লিখে দিছে মহা হিসাব নিরীক্ষকের ক্ষুণ্ণ করা হবে না। তাহলে ক্ষুণ্ণ করা হলো কিভাবে? ক্ষুণ্ণ করা হবে না বলিয়া ব্যাখ্যা করা যাবে না। হ্যাঁ, ক্ষুণ্ণ করা হবে না। শোনেন, এই উপধারাটা ইলেকশন কমিশনের আইনে আছে, ক্ষুণ্ণ করা হবে না, এটাই বলা হয়েছে। অডিটর অ্যান্ড কন্ট্রোলার জেনারেলের সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে, এটা নিয়ে আপনি কোনো সন্দেহ রেখেন না। এটা ইলেকশন কমিশনের আইন আছে, যে এক্স্যাক্টলি ওখানে বিধান আছে, দেখেন। না প্লিজ, আপনি এটা একদম ডিসকাশনে না। আর কেউ কোনো প্রশ্ন থাকলে করেন। কর্মচারী শব্দ আছে না, এখানে কর্মকর্তা শব্দ কেন উল্লেখ করা হয়েছে? কর্মকর্তা কোনো শব্দ সংবিধানে নেই। সংবিধানে যদি কোনো কিছু উল্লেখ না থাকে, সেই শব্দটা যদি আমি ইউজ করি, যেমন তথ্য প্রযুক্তি, এটা আইন করলেন, সংবিধানে তথ্য প্রযুক্তি শব্দটা আছে? না, এটা সমস্যা না। আপনি একদম ডায়লগে যেন না, আমি এত ডায়লগ করা, এত সাংবাদিক সম্মেলন। জি বলেন। জি। আমাদের এই আইনটা হওয়ার পর এটা তো আপনার এখনও এটা অনেকগুলো ধাপ আছে, ঠিক আছে? এটা সামারিটা যাবে, সামারিটা আমি সাইন করব, তারপর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাইন করবেন, তারপর রাষ্ট্রপতি সাইন করবেন, তারপর আইন মন্ত্রণালয়ে আসবে। আসার পরে আমরা গেজেট নোটিফিকেশন করব, 7 দিনের মতো লাগতে পারে। সচিবালয় প্রতিষ্ঠাটা আমি বলতে পারবো না। আমরা সচিবালয় প্রতিষ্ঠাটাকে মানে এই আইনে অনুমোদিত করা হয়েছে। এখন মাননীয় প্রধান বিচারপতি উনি ওনার মতো করে সচিবালয় এস্টাবলিশ করবেন। রেজিস্ট্রার জেনারেল অফিস তো আছে, এটা তো সব কন্টিনিউ করবে, কিন্তু সচিবালয় উনি কতদিনে প্রতিষ্ঠা করবেন, কাকে কাকে নেবেন, কীভাবে অর্গানোগ্রাম সাজাবেন, এটা আমি বলতে পারবো না। তবে আমার ধারণা এটা হয়তো 1-2 মাসের ব্যাপার। এই প্লিজ, আপনি অনেক কোশ্চেন করছেন। নো প্লিজ। হ্যাঁ বলেন। নির্বাহী বিভাগে তখন নির্বাহী বিভাগের কর্মকর্তারা বর্তমানে কেউই কর্মরত নাই। প্রশাসনিক যারা বা আদালত কর্মকর্তারা সবাই এখানে বিচার বিভাগের কর্মকর্তা। আইন সচিব সহ এই প্রশ্নটা করা হয়েছে একবার, প্লিজ, এই প্রশ্নটা করা হয়েছে। আমি স্পেশাল আইন বিভাগের কথা বলছি। আইন ও বিচার বিভাগে আইন মন্ত্রী সহ অন্যান্য পদগুলিতে প্রশাসনের অন্য কোনো কর্মকর্তাদের এখানে পদায়ন হবে কি? এই আপনি বলেন। আইন মন্ত্রণালয় যেভাবে কাজ করছে সেভাবে কাজ করছে। আমরা তো বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলছি। এখন আপনারা যদি পার্থক্যটা বুঝেন নাই, আইন মন্ত্রণালয়ে 2 ধরনের কাজ করে এখন। এক হচ্ছে আমাদের নিম্ন আদালতে যারা বিচারকরা আছে, এই বিচারকদের তত্ত্বাবধান করে। নিম্ন আদালতের বিচারক যারা বিচার কাজে যুক্ত আছেন, এই কন্ট্রোলটা উচ্চ আদালতে চলে যাবে সচিবালয়ের মাধ্যমে। আর যারা প্রশাসনিক কাজ করেন তাদের কন্ট্রোলটা থাকবে আইন মন্ত্রণালয়ের কাছে। এটা তো প্রশাসনিক কাজ। প্লিজ, মানে টেলিভিশন থেকে বলছি। জি স্যার, আমার প্রশ্ন